শহর থেকে 10 মিনিটের দূরত্বে ব্যস্ত এক হাইওয়ে। এই হাইওয়ের পাশে আছে গভর্ন জঙ্গল। হঠাৎ এক সকালে এই জঙ্গলের মাঝে পাওয়া যায় দুইটা লাশ। লাশগুলোর মাঝে একটা ছেলে আর একটা মেয়ে, তবে দুইজন বিবাহিত হলেও তারা স্বামী স্ত্রী না। লাশের অবস্থা দেখে ফরেন্সিক এক্সপার্ট বলে গতকাল রাতেই এই দুজনকে খুন করা হয়েছে। কেসের দায়িত্ব এসে পড়ে লেডি অফিসার অর্চনার উপরে, যে সবেমাত্র 6 মাসের সাসপেনশন কাটিয়ে জয়েন হয়েছে। অর্চনা সেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারে প্রতিবেশীর চোখে সেটা একদম হীরার টুকরা, আর পরিবারের মতে তাদের সন্তানের কোনো শত্রুই নেই। তবে তাদের খুন কে করলো, আর তারা কেনই বা এত রাতে জঙ্গলে গিয়েছিল? তবে এতগুলো প্রশ্নের মাঝে অর্চনা তার মতো তদন্ত চালিয়ে যায়, আর শেষ পর্যন্ত বের করে আনে এই জোড়া খুনের রহস্য, যাকে বলে কেঁচো খুঁড়তে একদম সাপ। এমনই সাসপেন্স, টুইস্ট আর মার্ডার মিস্ট্রিতে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব হার চ্যাপ্টার 1। রাত তখন বেশ গভীর। জঙ্গলের মাঝে একটা মেয়ে নিজের জীবন বাঁচাতে প্রাণপণে ছুটছে। পেছনেই মুখোশ পরা একটা লোক হাতে টর্চ নিয়ে মেয়েটাকে তাড়া করছে। কিছু দূর যাওয়ার পর মেয়েটা একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। লোকটাকে তার দিকে আসতে দেখে পাশেই পড়ে থাকা একটা পাথর জঙ্গলের দিকে ছুঁড়ে মারলে লোকটা সেদিকেই চলে যায়, তবে তাতে কোনো লাভই হয় না। মেয়েটা আবারও দৌড়ে পালাতে গেলে মাস্ক পরা লোকটা তাকে গুলি করে মেরে ফেলে। অর্চনা বেশ ভয়ে একটা পুরনো গোডাউনে লুকিয়েছিল। একটা লোক হাতে বন্দুক নিয়ে অর্চনাকে গোডাউনের সব জায়গায় খুঁজছে। হঠাৎ লোকটা অর্চনার সামনে এসে বন্দুক তাক করে দাঁড়ায়। এমনই ভয়ানক এক স্বপ্ন দেখে অর্চনা কেঁপে ঘুম থেকে ওঠে। এক কাপ কফি বানিয়ে বেলকনিতে দাঁড়িয়ে একটা চুমুক দিতেই তার ফোনে রিং বেজে ওঠে। কলটা রিসিভ করতেই অর্চনাকে গতকাল রাতের ঘটনা জানালেই সে বলে আমি আসছি। সাথে সাথে অর্চনা তার টিম নিয়ে অ্যাভান্টেন্ট ফরেস্ট পার্কে চলে আসে। ক্রাইম স্পটে আসতেই তার জুনিয়র অফিসার দীপক জানায় জোড়া খুন হয়েছে। অর্চনা তার টিমের সবাইকে নিয়ে জঙ্গলের ভেতরে গেলে দেখে ফরেন্সিক টিম অলরেডি প্রমাণ সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে। লাশের কাছে গেলে দেখা যায় এটা একটা ছেলের লাশ। অর্চনা ছেলেটার পুরো শরীরের জখমগুলো খুব ভালো করে পরীক্ষা করে। ছেলেটার লাশ থেকে কিছুটা দূরেই একটা বড় গর্ত। অর্চনা উকি দিয়ে দেখে সেখানে একটা মেয়ের লাশ পড়ে আছে। গর্তে নেমে ফরেন্সিক টিম সেখান থেকেও প্রমাণ সংগ্রহ করছে। দীপক এসে অর্চনাকে বলে ওই দুইজন যে গাড়িতে করে এসেছিল সেটা বিশাল পশুপাতির নামে রেজিস্টার করা, তবে এই মেয়েটার কোনো নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। মেয়েটার হ্যান্ডব্যাগ, মোবাইল ফোন, আইডি কার্ড কিছুই পাওয়া যায়নি। মনে হয় এরা দুইজন স্বামী স্ত্রী। অর্চনা জিজ্ঞেস করে বুলেটগুলো সম্পর্কে কোনো খবর পাওয়া গেছে? দীপক বলে বিশালের লাশের পাশে বুলেটের যে খোসা পাওয়া গেছে সেটা 9mm এর, কিন্তু মেয়েটার লাশের পাশে কোনো বুলেট পাওয়া যায়নি। অর্চনা বলে সেটা পাবে কিভাবে? ছেলেটা যেখানে গুলি লেগেছে সেখানে জখমটা বেশ গভীর, মানে ছেলেটাকে অনেক কাছে থেকে গুলি করা হয়েছে, আর মেয়েটার জখম দেখে বোঝাই যাচ্ছে তাকে অনেক দূর থেকে গুলি করা হয়েছে। ওইদিকে গিয়ে 50 মিটারের আশেপাশে খোঁজ করো, বুলেটের খোসা পেয়ে যাবে। সাথে সাথেই টিমের সবাই গিয়ে 50 মিটারের মাঝে ভালো করে খুঁজতে শুরু করে। এদিকে ফরেন্সিক এক্সপার্ট গাড়ির মাঝেও রক্তের দাগ পায়। অর্চনা গাড়ির ভিতরে টর্চ মেরে দেখে সেখানে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। পেছনের সিটে পায়ের কাছে একটা কাগজ পড়ে থাকতে দেখে সেটা বের করে আনে। ইন্সপেক্টর নাটরাজ একটা লোককে বলে তাহলে যখন তুই গরু আর ছাগল চড়াতে এসেছিলি তখনই লাশগুলো দেখে আমাদের কল দিয়েছিস, তাই তো? এখন এই কাগজে একটা সাইন করে দে। অর্চনার গাড়ির ভিতরে পাওয়া কাগজটা দীপককে দিয়ে বলে এটা গার্ডেন রিসোর্টের বিল, তুমি সেখানে গিয়ে খোঁজ করো, হয়তো মেটার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যেতে পারে। তখনই ফরেন্সিকের এক লোক অর্চনাকে বলে আমরা 9mm এর আরো একটা বুলেট সেল পেয়েছি। ক্রাইম স্পট থেকে ফেরার সময় অর্চনা জগদীশ নামের একজনকে কল দিয়ে বলে জঙ্গলে প্রবেশের আগে হাইওয়েতে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সবগুলো চেক করো, সন্দেহজনক কিছু দেখলেই আমাকে জানাবে। বিশালের ঠিকানা পেয়ে অর্চনা নাটরাজকে নিয়ে তার বাসায় আসে। এক মহিলা দরজা খুলে দিলে অর্চনা জিজ্ঞেস করে এটা কি বিশালের বাসা? মেয়েটা বলে হ্যাঁ এটা তারই বাসা, আর আমি বিশালের স্ত্রী অনিতা। অর্চনা অনিতাকে সাথে নিয়ে সরকারি হাসপাতালে আসে। স্বামীর লাশ দেখে অনিতা কাঁদতে শুরু করলে অর্চনা নাটরাজকে ইশারায় অনিতাকে বাইরে নিয়ে যেতে বলে। ফরেন্সিক ডক্টর বলে গতকাল রাত 8টা থেকে 9টার মধ্যে খুনগুলো হয়েছে। মেয়েটার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন আছে, বিশেষ করে বুকে আর তলপেটে বেশি আঘাত করা হয়েছে।
যাচ্ছে। মনে হচ্ছে মেয়েটাকে বেশ টর্চার করা হয়েছে। আর বিশালের বাম পাশের চোয়ালটা ভাঙা। অর্চনা জিজ্ঞেস করে, আর বুলেটগুলোর ব্যাপারে কোনো খোঁজ পাওয়া গেল? ডক্টর বলে, গুলিগুলো এখনো শরীরের ভেতরেই আছে। ব্লাড রিপোর্ট আর ব্যালিস্টিক রেজাল্টের জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। মর্গের বাইরে আসলে অনিতার ভাই অনিল তার পরিচয় দিয়ে বলে, কিছু জানতে পেরেছেন? অর্চনা বলে, পোস্টমর্টম শেষ হলে আমরা আপনাদের জানাবো, তখন এসে বডি নিয়ে যাবেন। আপনাদের কি কারো উপর সন্দেহ আছে? অনিতার ভাই বলে, আমি যতদূর জানি বিশালের সাথে কারো কোনো সমস্যাই ছিল না। বিশাল পেশায় ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। আমি এটাই বুঝতে পারছি না যে তাকে এত নির্মম ভাবে কেউ কেন মারবে। অর্চনা জিজ্ঞেস করে, বিশালের সাথে যে মেয়েটা ছিল তাকে কি আপনারা চেনেন? অনিতার ভাই অনিল বলে, না, তাকে আমরা কখনোই দেখিনি। অর্চনা বলে, আপনারা এখন যেতে পারেন, কিছু জানার দরকার হলে আমরাই ডেকে আনবো। হাসপাতাল থেকে বের হওয়ার সময় অর্চনা নাটরাজকে বলে, বিশালের কল রেকর্ড বের করো, হয়তো সেখান থেকে মেটার ব্যাপারে কোনো খোঁজ পাওয়া যেতে পারে। থানায় ফেরার সময় দীপক কল দিয়ে অর্চনাকে বলে, ওই দুইজন গার্ডেন রিসোর্টে 2 দিন ছিল, সিসিটিভিতেও সব রেকর্ড আছে। হোটেল রুমে বিশালের নামে বুক করা হয়েছিল, কিন্তু মেটার ব্যাপারে কোনো খোঁজ পাওয়া যায়নি। কল কেটে দীপক অর্চনার ফোনে রিসোর্টে সিসিটিভি ফুটেজ পাঠায়। ফুটেজে দেখা যায় বিশাল আর মেয়েটা বেশ হাসি খুশি মুডেই রিসোর্টে এসেছিল। পুলিশ হেডকোয়ার্টারে আসলে ডিজিপি অর্চনাকে বলে, এমনিতেই অনেক কেস পেন্ডিং আছে, তার উপর আবার এই জোড়া খুন। অর্চনা বলে, এখন পর্যন্ত যা জানলাম বিশালের সাথে মেয়েটার অ্যাফেয়ার ছিল। আমরা বাকি সব তথ্য সংগ্রহ করছি, সেটা পেলেই মেয়েটার ডিটেলসও পেয়ে যাব। ডিএসপি বলে, একটু সাবধানে কাজ করো, 6 মাসের সাসপেনশন শেষে এটাই তোমার প্রথম কেস। রাতে অর্চনা বাসায় ফিরলে গোসলের সময় তার হাতের রিংটা খুলে পড়ে যায়। গল্প চলে আসে অতীতে। অর্চনা তার বয়ফ্রেন্ড শেষাদ্রির সাথে একটা রেস্টুরেন্টে বসে আছে। খাবার শেষ করে বিল দেওয়ার সময় শেষাদ্রি অর্চনাকে বলে, আজকের বিলটা তুমিই দাও। কিন্তু অর্চনা বলে, তুমি ডিনারে ইনভাইট করেছো, তাই বিলটা তুমিই দিবে। শেষাদ্রি পকেটে হাত দিয়ে বলে, ওহো, আমি তো ওয়ালেট আনতেই ভুলে গেছি, আজকের বিলটা তুমিই দাও। অর্চনা বিল দিতে গিয়ে দেখে সেখানে একটা রিং রাখা। শেষাদ্রির সাথে কাটানো সুন্দর সেই মুহূর্তগুলোর কথা মনে করতে করতেই অর্চনা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দীপক অর্চনাকে কল করে বলে, মেয়েটার পরিচয় পাওয়া গেছে। অর্চনার সাথে সাথেই সরকারি হাসপাতালে গেলে দীপক বলে, মেয়েটার নাম সোয়াতি। সোয়াতির মা থানায় একটা মিসিং কমপ্লেনও করেছিল। সোয়াতির স্বামী অশোক কয়েক মাস আগেই একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি আপনাকে সোয়াতির মায়ের সাথে কথা বলার জন্য ডেকেছি। কিন্তু সোয়াতির মা মেয়ের লাশ দেখে কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছে। অর্চনা বলে, জ্ঞান ফিরে আসলেই তার কাছ থেকে সব জেনে আমাকে জানাবে। তখন এই টিভিতে দেখায় শহরের জঙ্গলে যাদের খুন হয়েছে তাদের নাম বিশাল আর সোয়াতি। আমরা এটাও জানতে পেরেছি খুনিরা সোয়াতির সাথে অন্যায় করার চেষ্টা করেছিল। অর্চনা দীপককে বলে, সাংবাদিকরাও সব জেনে গেছে, সবাইকে এখন সাবধানে কাজ করতে বলো। আমরা শুধু এটুকু জানতে পেরেছি সোয়াতি আর বিশালের মধ্যে অ্যাফেয়ার ছিল, কিন্তু এখনো এটা জানতে পারিনি যে ওদের কি ব্যক্তিগত শত্রুতার কারণে মারা হয়েছে নাকি বিচ্ছিন্ন কোনো ঘটনার কারণে। ওদের পরিবারকে জিজ্ঞাসাবাদ করেই কেসের তদন্ত শুরু করতে হবে। বিশালের বাসার সামনে এসে অর্চনা নাটরাজকে বলে, তুমি আশেপাশের সবার সাথে কথা বলে আসো। অর্চনা বিশালের স্ত্রী অনিতাকে জিজ্ঞেস করে, তোমাদের বিয়ে হয়েছে কত বছর হলো? অনিতা বলে, 5 বছর। আমাদের লাভ ম্যারেজ হয়েছিল। অর্চনা ফোন রেকর্ড অন করে বলে, স্টেটমেন্টে সই করার আগে কিছু বলার থাকলে বলতে পারো। তুমি কি বিশাল আর সোয়াতির ব্যাপারে কিছু জানতে? অনিতা বলে, না ম্যাম, বিশাল আমাকে বলেছিল 2 দিনের বিজনেস ট্রিপে ভাইজ্যাক যাবে। অর্চনা বিশালের প্রতিদিনের রুটিন জিজ্ঞেস করলে অনিতা বলে, সকাল 7টা থেকে 8টা পর্যন্ত জিমে থাকতো, তারপর 9টা থেকে 6টা অফিসে। অফিস শেষ করে বাসায় চলে আসতো, তবে মাঝে মাঝে অফিস শেষে বন্ধুদের সাথে আড্ডা দিত। অফিসে কার্তিক আর সুরেন্দার বিশালের ভালো বন্ধু। এছাড়া মহেশ আর বিনু বিশালের কলেজ লাইফের বন্ধু। বিশালের বাসা থেকে বের হলে দীপক অর্চনাকে কল করে বলে, সোয়াতির মায়ের জন্মদিন নিয়েছি, আমি এখন সোয়াতি শ্বশুরবাড়ির লোকদের সাথে কথা বলতে যাচ্ছি। অর্চনা যখন ফোনে কথা বলছিল অনিতা তখন জানালা দিয়ে চুপি চুপি অর্চনার উপরে নজর রাখছিল, কিন্তু অর্চনা ঠিকই বিষয়টা খেয়াল করে। থানায় ফেরার পথে অর্চনা নাটরাজকে বলে, বিশালের বন্ধু আর জিমের ট্রেনারের উপর নজর রাখো। নাটরাজ বলে, আশেপাশে সবাই বলছে বিশাল আর অনিতা একদম পারফেক্ট কাপল ছিল। তখনই দেখা যায় কেউ একজন অর্চনাদের গাড়ির পিছু করছে। অর্চনা ফরেন্সিক ডিপার্টমেন্টে আসলে ডক্টর বলে, ক্রাইম সিন থেকে বিশাল আর সোয়াতি ছাড়াও আরো 2 জনের ডিএনএ পাওয়া গেছে। সোয়াতির নখের নিচে আর গাড়ির সিট বেল্টে এই 2 জনের ডিএনএ পাওয়া গেছে। অর্চনা বলে, তার মানে ওদের খুনের সময় ওখানে আরো 2 জন ছিল। ডক্টর জানায়, ডিএনএ অ্যানালাইসিস করে জানা গেছে এই 2 জনের বয়স 25 থেকে 35-এর মধ্যে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ডাটাবেজের কোনো অপরাধীর সাথে ডিএনএ ম্যাচ করেনি। অর্চনা জিজ্ঞেস করে, আর বুলেটের ব্যালিস্টিক রিপোর্টের কি হলো? ডক্টর বলে, আরো 2-1 দিন সময় লাগবে। রাতে অর্চনা নাটরাজকে বলে, বিশালের পরিবারের ব্যাংক স্টেটমেন্ট বের করো, দরকার পড়লে কোর্ট থেকে অর্ডার নিয়ে আসো। দীপক অর্চনাকে বলে, আমি সোয়াতির শ্বশুর বাড়িতে কথা বলেছি, তারা বলেছে সোয়াতির স্বামী অশোক অনেক ড্রিঙ্কস করত, আর এই কারণে স্বামী স্ত্রীর মাঝে প্রায়ই ঝগড়া হতো। অশোকের মৃত্যুর পর সোয়াতির সাথে শ্বশুরবাড়ির লোকজনের তেমন যোগাযোগ ছিল না। সোয়াতি আর বিশালের কল রেকর্ড চেক করেছি,
সন্দেহ করার মতো কিছুই পায়নি। কল লিস্ট দেখে অর্চনা নাটরাজকে বলে এই লিস্টে 25 থেকে 35 বছরের যতজন আছে সবাইকে কাল সকালে অফিসে ডাকো। তখনই দীপক অর্চনাকে কল দিয়ে বলে খুনের দিনে সিসিটিভি ফুটেজে ওই এলাকায় 474টা গাড়ি দেখা গেছে। সবার রেজিস্ট্রেশন চেক করে দেখেছি একটা ট্রাকের রেজিস্ট্রেশন নম্বর নকল। এই ট্রাকটাকে জঙ্গলের দিকে যেতে দেখা গেছে, কিন্তু বের হওয়ার কোনো ফুটেজ নেই। অর্চনা বলে ওই এলাকার লোকাল পুলিশকে নিয়ে আশেপাশের পুরো জঙ্গলে খুঁজে দেখো আর ওই ট্রাকের ব্যাপারে সব থানায় খবর পাঠাও। পরের দিন লোকাল পুলিশের একটা টিম ক্রাইম স্পটের আশেপাশে এলাকা চেক করতে যায়। একটা বাসায় ঢুকে দেখে সেখানে সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। ইন্সপেক্টর বলে ভালো করে খুঁজে দেখো কিছু পাও কিনা। দোতলার ঘরে প্রচন্ড দুর্গন্ধ পেয়ে সাথে সাথেই তারা ইন্সপেক্টরকে ডাক দেয়। ইন্সপেক্টর এসে দেখে সেখানে একটা মধ্যবয়স্ক লোকের লাশ পড়ে আছে। মনে হচ্ছে বেশ কয়েকদিন আগেই তাকে খুন করা হয়েছে। তার শরীরে পচন ধরে দুর্গন্ধ আসছে। ঘরের ভিতরে সবকিছু মেঝেতে পড়ে আছে। মনে হচ্ছে মৃত্যুর আগে কারোর সাথে লোকটার বেশ ধস্তাধস্তি হয়েছিল। ইন্সপেক্টর কাপিল তার সিনিয়রকে কল দিয়ে জানায় যে বাসায় রেড দেওয়া হয়েছে সেখানে একটা লাশ পাওয়া গেছে। এদিকে দীপক মির্জাগুড়া থেকে শুরু করে জানায়দা পর্যন্ত সমস্ত রাস্তার টোল আর চেকপোস্টে সেই টাটা ভ্যান খুঁজে বেড়ায়। কন্ট্রোল রুমেও কল করে লক্ষ্য রাখতে বলে যে কোনো ক্যামেরায় গাড়িটা দেখা গেছে কিনা। এদিকে অর্চনা ডিএসপি কে কল দিয়ে জানায় ইনকোয়ারি লিস্টে যত আত্মীয় আর বন্ধুদের নাম আছে সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। একে একে সবাই আসা শুরু করে। বিশাল আর সোয়াতির জিম ট্রেনার স্মিথ বলে বিশাল আর সোয়াতি আমার ক্লায়েন্ট। 3 মাস আগে তারা একটা গ্রুপ সেশনে একে অপরের সাথে পরিচিত হয়। এরপর থেকেই তাদের বেশ ক্লোজ হতেও দেখেছিলাম, কিন্তু এসব তাদের ব্যক্তিগত ব্যাপার, তাই আর কিছু জিজ্ঞেস করিনি। বিশালের কলিগ কার্তিক বলে বিশাল অনেক ভালো মনের মানুষ ছিল, সবাইকেই সাহায্য করত, কিন্তু তার এমন মৃত্যু আসলেই মেনে নেওয়া যায় না। বিশালের আরেক কলিগ সুরেন্দারকে বেশ ঘাবড়াতে দেখে অর্চনা বলে চিন্তার কিছুই নেই, যা জানো সেটা বলে দাও। স্মিথকে জিজ্ঞেস করা হয় 8ই মে রাত 8টা থেকে 12টা পর্যন্ত আপনি কোথায় ছিলেন। স্মিথ জানায় 8টা থেকে 10টা পর্যন্ত এক ক্লায়েন্টের সাথে ছিলাম, এরপর বাসায় চলে যাই। অনিতার ভাই অনিল বলে সেদিন আমাদের পুরো পরিবার ডিনারে গিয়েছিল। বিশাল ভাইজাগ গিয়েছিল বলে অনিতা আমাদের সাথেই ছিল। বিশাল আর অনিতার কলেজ ফ্রেন্ড মহেশ বলে সেদিন আমি বাসায় ছিলাম। আরেক কলেজ ফ্রেন্ড ভেনু বলে আমরা একই কলেজে ছিলাম। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে বিশাল আর নেই। অর্চনা জিজ্ঞেস করে ইদানিং বিশালের মধ্যে কোনো পরিবর্তন দেখেছিলেন। মহেশ বলে না, তেমন কোনো পরিবর্তন দেখিনি। কার্তিক বলে আমি তখন ভাইজাকে ছিলাম, এই জন্য কি হয়েছে আমি কিছুই জানি না। সোয়াতির দেবর কিশোর বলে 6 মাস আগে আমার ভাইয়ের মৃত্যুর পর সোয়াতির সাথে আর কোনো যোগাযোগ হয়নি। অর্চনা জিজ্ঞেস করে সোয়াতির সাথে এমন ভয়ানক এক ঘটনা ঘটলো, তোমার কি একটুও খারাপ লাগছে না? কিশোর বলে অবশ্যই খারাপ লাগছে, কিন্তু অনেকদিন ধরে তার সাথে কোনো যোগাযোগ ছিল না। অর্চনা বিশাল আর অনিতার প্রতিবেশী রাজেশকে জিজ্ঞেস করে আপনার কি কারোর উপর সন্দেহ আছে? রাজেশ বলে না, সোয়াতি আর বিশাল তো সবসময় পারফেক্ট কাপল ছিল, প্রত্যেক অনুষ্ঠানে সবাইকে তাদের বাসায় দাওয়াত দিত। এই একই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনিতার ভাই অনিল কেমন যেন ঘাবড়ে যায়। অনিল বলে বিশাল অনেক ঠান্ডা স্বভাবের ছিল, আমি বুঝতে পারছি না যে ওকে কেউ কেন মারতে চাইবে। আমি তো কল্পনাও করতে পারছি না যে অনিতা এখন কত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি ওই আসামিকে যে করেই হোক ধরুন, তাকে কোনোভাবেই ছাড়বেন না। জিজ্ঞাসাবাদ চলাকালীন অর্চনা সবাইকে পানি, চা বা কফি খেতে দেয়, আর সেখান থেকেই সবার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নাটরাজকে বলে এই সব স্যাম্পল ল্যাবে টেস্ট করতে পাঠাও। এদিকে দীপক হাইওয়ের পাশে সেই টাটা ভ্যান দেখতে পেয়ে নিচে নামলেই দেখে সেই ভ্যানের উপরে বস্তির শিশুরা খেলা করছে। দীপক অর্চনাকে কল করে বলে গাড়িটা পেয়ে গেছি, বিকারাবাদ হাইওয়ের পাশে দাঁড় করানো। এক কনস্টেবল বস্তির বাচ্চাগুলোর বাবাদের জিজ্ঞেস করে এই গাড়ি এখানে কবে থেকে আছে? সবাই এটাই বলে যে তারা এই ট্রাকের বিষয়ে কিছুই জানে না। অর্চনা দীপককে জিজ্ঞেস করে ওই গাড়ির মালিককে। দীপক বলে ওরা নম্বর প্লেট বদলে ফেলেছে। অর্চনা বলে কোন এক্সপার্টকে ডেকে এই গাড়ির মালিকের বিস্তারিত খুঁজে বের করো। ব্যালিস্টিক ফরেন্সিক ল্যাব থেকে কৈলাস ক্রাইম স্পট থেকে পাওয়া গুলিগুলো পর্যবেক্ষণ করে অর্চনাকে কল দিয়ে বলে আপনি দ্রুত ল্যাবে আসুন, গুরুত্বপূর্ণ একটা তথ্য পেয়েছি। অর্চনার সাথে সাথেই বের হয়ে পড়লে হঠাৎ লুকিং গ্লাসে খেয়াল করে নীল রঙের একটা গাড়ি তাদের পিছু করছে। অর্চনা নাটরাজকে কল করে গাড়ির নম্বর দিয়ে বলে এই গাড়ির বিস্তারিত খুঁজে বের করো। অর্চনা ল্যাবে পৌঁছালে কৈলাস বলে যে অস্ত্র খুন করার জন্য ব্যবহার করা হয়েছে তা হলো 2918। এটা একটা তার্কিশ বন্দুক। এই ধরনের ক্রাইমে ব্যারেল মডিফাইড সেমি অটোমেটিক গানের ব্যবহার বিষয়টা বেশ অদ্ভুত, তাই এই গানের বিষয়ে কিছু রিসার্চ করে জানতে পারি এই বন্দুকটা আপনার সাথে জড়িত, এই জন্যই আপনাকে ডেকেছি। 6 মাস আগে অফিসার শেষাদ্রিকে মারার জন্য যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল আর এই ক্রাইমে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে দুটো মডেলই সেম। এই তথ্য জানার পরে অর্চনার মাথা বন বন করে ঘুরতে থাকে। অর্চনার কানে আর কোনো কথাই যায় না। কোন রকমের নিজেকে সামলে কৈলাসকে জিজ্ঞেস করে আপনি শিওর তো? কৈলাস বলে
বলে হ্যাঁ। গল্প চলে আসে 6 মাস আগে। কোনো একটা কেসের আসামি কেশাবের লোকেশন জানতে পেরে অর্চনা ডিএসপি কে কল দেয়। সামনে দীপক আর নাটরাজ আর শেষাদি দাঁড়ানো। ডিএসপি জিজ্ঞেস করে এখন কি করতে চাও? অর্চনা বলে ওই লোকেশনে রেড দিব। ডিএসপি বলে ঠিক আছে, কিন্তু ব্যাকআপ নিয়ে যাবে। কল কেটে সাথে সাথেই তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। লোকেশনের বাইরে পৌঁছালে শেষাদ্রি দূরবীন নিয়ে লোকেশনে নজর রাখে। ব্যাকআপ টিম অর্চনাকে কল করে বলে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়ি ঠিক করতে 1 ঘন্টা লাগবে। অর্চনা তার টিমকে জিজ্ঞেস করে এখন কি করব? একজন বলে অপেক্ষা করতে, তো আরেকজন বলে তাহলে প্রমাণ আর আসামিকে হাতে নাতে ধরতে পারবো না। অর্চনা শেষাদ্রিকে জিজ্ঞেস করলে শেষাদ্রি বলে তুমি আমাদের টিম লিডার, তাই তুমি ভালো জানো। অর্চনা বলে ঠিক আছে চলো। ব্যাকআপ ছাড়াই তারা গোডাউনের ভেতরে প্রবেশ করে। আশেপাশের পরিস্থিতি বুঝে পজিশন নিতে গেলেই অপরপক্ষ টিয়ার গ্যাস ছুড়ে চারিপাশে ধোয়া ধোয়া বানিয়ে তার মধ্যেই হামলা চালায়। আর সেই রেইডেই অর্চনা তার ভালোবাসা শেষাদ্রিকে আজীবনের জন্য হারিয়ে ফেলে। শেষাদ্রিকে হারানোর যন্ত্রণা আর অনুশোচনায় অর্চনার সময় কাটতে থাকে। সেদিনের পর থেকে বন্দুক হাতে ধরলেই তার হাত কাঁপতে শুরু হয়। নিজের ডিপ্রেশনের সাথে লড়াই করতে গান শট প্র্যাকটিসে আসে, কিন্তু নিজেকে কোনোভাবে বোঝাতে পারে না। তাই অসহায়ের মতো বসে শেষাদ্রির কথা মনে করে কান্না করতে থাকে। হেড অফিস থেকে কল আসলে অর্চনা নিজেকে কোনো রকমের সামলে আবারও ডিউটি জয়েন করে। শেষাদ্রির মৃত্যুর 2 সপ্তাহ পরে অর্চনা হায়দ্রাবাদ হেড অফিসে এসে ডিএসপি কে কেশাবের ফাইল দিলে একজন জিজ্ঞেস করে আপনি কিভাবে শিওর হলেন যে পালিয়েছিল সেই কেশাব? অর্চনা অবাক হয়ে জিজ্ঞেস করে এর মানে কি? ডিএসপি অর্চনাকে বলে এরা দুইজন AIA মানে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি থেকে এসেছে। একজন সুধীর আর অপরজন বিক্রম। এরাও কেশাবকেই খুঁজছে। সুধীর তার ফোনে একটা ছবি দেখালে অর্চনা বলে না এ কেশব না। বিক্রম তার ফোনে একজনের ছবি দেখালে অর্চনা বলে হ্যাঁ এটাই কেশব। সুধীর ডিএসপি কে বলে অর্চনা ঠিকই বলেছে, ওটাই কেশব। অর্চনা খুশি হয়ে বলে তাহলে তো ভালোই হলো, আমরা একসাথে মিলে কাজ করতে পারবো। সুধীর বলে না এটা সম্ভব না। ডিএসপি অর্চনাকে বাইরে অপেক্ষা করতে বললে অর্চনার মন না মানা সত্ত্বেও অনেকটা বাধ্য হয়েই ডিএসপি কথা অনুযায়ী বাইরে চলে যায়। ডিএসপি কেশব সম্পর্কে বিস্তারিত বলতে বলে সুধীর বলে কেশব শুধু ড্রাগ ডিলারই না, বর্তমানে কাশ্মীরের সন্ত্রাসী সংঘকে বন্দুকের সাপ্লাই দিচ্ছে। সে বর্তমানে আমাদের দেশের জন্য জাতীয় হুমকি। তার ক্ষমতা স্থানীয় পুলিশ থেকেও বেশি। সাধারণ পুলিশ তার সাথে কখনোই পারবে না। ডিএসপি এই কেসের গুরুত্ব বুঝে সুধীর আর বিক্রমকে বলে ঠিক আছে আপনাদেরকে এই কেস হ্যান্ডওভার করে দিলাম। সুধীর আর বিক্রম চলে গেলে অর্চনা ডিএসপি কে বলে আমি জানি না NIA কেন এই কেস নিয়ে এত আগ্রহী, কিন্তু আমি নিজ চোখে রেইডের ওই ফ্যাক্টরিতে বন্দুক দেখেছি। আমাদের এই তদন্ত এগিয়ে নেওয়া উচিত। ডিএসপি বলে না এখন থেকে AIA এই কেস দেখবে। অর্চনা তবুও এই কেস তাকে দেওয়ার জন্য বারবার অনুরোধ করলে ডিএসপি বিরক্ত হয়ে বলে তোমার জন্য আমরা আমাদের এক সাহসী অফিসারকে হারিয়েছি আর 2 জন অফিসার এখনো হাসপাতালে। সেদিন ব্যাকআপ না আসা পর্যন্ত তোমার অপেক্ষা করা উচিত ছিল। অর্চনা বলে ওদের কাছে যেসব অস্ত্র ছিল তাতে ব্যাকআপও কিছু করতে পারতো না, বরং আরো কয়েকটা জীবন যেত। ডিএসপি বলে ইন্টারনাল ইনকোয়ারিতে এটাই বলবে। তোমার ট্রান্সফার হবে নাকি সাসপেনশন আমি এখনো বলতে পারছি না। অর্চনা কিছু বলতে গেলেই ডিএসপি বলে তুমি এখন যেতে পারো। অর্চনা কিছু না বলেই বেরিয়ে যায়। বাইরে আসতেই শেষাদ্রির খুনিকে ধরতে না পারার ব্যর্থতা অর্চনাকে কুড়ে কুড়ে খেতে থাকে। গল্প চলে আসে বর্তমানে। অর্চনাকে এতটা অস্থির দেখে কৈলাস জিজ্ঞেস করে ঠিক আছেন তো? অর্চনা কোনো উত্তর না দিয়েই চলে যায়। এরপর ডেপুটি কমিশনারের কাছে এসে বলে রিপোর্ট চলে এসেছে, গানটা কেশাবের ছিল। এই কথা শুনে ডিএসপি হতবাক হয়ে জিজ্ঞেস করে তুমি শিওর তো? অর্চনা বলে হ্যাঁ। ডিএসপি বলে এই কেস তো NIA দেখছে। অর্চনা বলে এই জন্যই আপনার সাহায্য লাগবে। সেই লোকটা অফিসের বাইরে দাঁড়িয়েই অর্চনার উপরে নজর রাখছে। অর্চনা ডিএসপি কে বলে আমার খুব দ্রুত কেশাবের বিস্তারিত লাগবে। ডিএসপি বলে এটা তো সম্ভব না। অর্চনা জিজ্ঞেস করে কেন? ডিএসপি বলে তুমি তা খুব ভালো করে জানো, 6 বছর ধরে এখানে কাজ করছো, এই ডিপার্টমেন্টের পলিটিক্স নিশ্চয়ই বোঝো। অর্চনা বলে স্যার আমি পুলিশের দায়িত্ব বুঝি, কিন্তু এসব পলিটিক্স বুঝি না। অর্চনা দৃঢ় বিশ্বাস দেখে ডিআইজি বলে ঠিক আছে আমি কমিশনারের সাথে কথা বলবো, কিন্তু এ বিষয়ে বেশি আশা রেখো না, তোমার অন্যান্য লিড ফলো করো। অর্চনাকে ফলো করা লোকটার গাড়িতে পাশের সিটেই একটা বেশ বড় খাম দেখা যায়। অর্চনা তার ক্যাবিনে ফিরে অফিসার পাশাকে বলে দীপককে বলো আমি দেখেছি। অর্চনা সেই খাম থেকে কিছু ছবি বের করে দেখতে থাকে। তখন দীপক আসলে দীপককে জিজ্ঞেস করে তুমি কি সোয়াতির চরিত্রের বিষয়ে ভালোভাবে খোঁজ নিয়েছিলে? দীপক বলে হ্যাঁ। অর্চনা ছবিগুলো দেখে জিজ্ঞেস করে বিশাল ছাড়া সোয়াতির আর কারোর সাথে সম্পর্ক ছিল নাকি, খোঁজ নিয়েছো? দীপক বলে না, তদন্তে এমন কাউকেই পাইনি। আসলে অর্চনার হাতে দীপক আর সোয়াতির ব্যক্তিগত কিছু মুহূর্তের ছবি। অর্চনা দীপককে আবারও জিজ্ঞেস করে তুমি শিওর তো? দীপক দৃঢ় বিশ্বাস নিয়ে হ্যাঁ বললে অর্চনা ছবিগুলো দীপককে দেখায়। ভয়ে দীপকের চোখ লাল হয়ে যায়। আসলে কিছুক্ষণ
আগে অর্চনা যখন ডিএসপির সাথে কথা বলে গাড়িতে উঠতে যাচ্ছিল, তখনই অর্চনা সেই লোকটাকে ফলো করে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আমার পিছু করছেন কেন? লোকটা বলে, আমার নাম রবি, পেশায় প্রাইভেট ডিটেকটিভ। কিছুদিন আগে সোয়াতির স্বামী অশোক আমাকে সোয়াতির পিছু করতে বলে। আমি যখন সোয়াতির পিছু করি তখন জানতে পারি আপনার টিমের দীপকের সাথে সোয়াতির সম্পর্ক চলছে। আমি আগেও আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু দীপক সাথে থাকায় ভয়ে এগোয়নি। আজ যখন দেখি আপনি একা, তখন আপনার পিছু নিয়েছি। রবি তার ভিজিটিং কার্ড দিয়ে বলে, এই কেস সম্পর্কিত কিছু জানতে হলে আমাকে এই নম্বরে কল দিবেন। রবি চলে গেলে অর্চনার মনে পড়ে দীপক প্রথম থেকেই এই কেসকে অন্যদিকে মোড় দেওয়ার চেষ্টা করেছিল। যে প্রমাণই পেত সেটাই বিশালের দিকে নেওয়ার চেষ্টা করত। দীপককে কাছে দিতে নিলে নাটরাজ ইচ্ছা মতো মারতে শুরু করে। অর্চনা দীপককে বলে, তুমি কিছু বলতে না চাইলে সেটা অন্য ব্যাপার, কিন্তু এটা বলো না যে তুমি কিছুই জানো না। ঘটনার রাতে তুমি কোথায় ছিলে? দীপক বলে, আমি আমাদের থানাতেই ছিলাম, সেদিন আমার নাইট ডিউটি ছিল। চাইলে সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন। অর্চনা নাটরাজকে ফুটেজ চেক করতে পাঠায়। নাটরাজ যেতেই দীপককে জিজ্ঞেস করে, তোমার আর সোয়াতির পরিচয় কিভাবে হয়েছিল, আমাকে সব বলো। দীপক চুপ করে মাথা নিচু করে নিলে অর্চনা রেগে বলে, খবরদার আমার ধৈর্যের পরীক্ষা নিও না। দীপক বলে, 1 বছর আগে এক ডেটিং অ্যাপের মাধ্যমে আমার আর সোয়াতির পরিচয় হয়। কথা বলতে বলতে আমাদের একে অপরের প্রতি আকর্ষণ বেড়ে যায়। একটা দুর্বল মুহূর্তে আমরা কাছাকাছি চলে আসি, কিন্তু হঠাৎ একদিন সোয়াতি কল দিয়ে বলে সে আর এসব চায় না। তবে কি কারণে সোয়াতি এমন করেছিল তা আমি জানি না। সত্যি বলছি, এরপর থেকে আমার আর সোয়াতির সাথে কোনো যোগাযোগ ছিল না। অর্চনা জিজ্ঞেস করে, তাহলে এতদিন এসব কেন বলনি? দীপক বলে, সেদিন জঙ্গলে সোয়াতির লাশ দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম, অনেক ভয়ও পেয়েছিলাম, কিন্তু এই কেসের কারণে আমার বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা হয় তাই সব লুকাচ্ছিলাম। নাটরাজ এসে বলে, দীপক ঠিকই বলেছে, সেদিন রাতে ও এই থানাতেই ছিল। দীপক বলে, বলেছিলাম না আমি খুন করিনি। অর্চনা বলে, তুমি এখন সাসপেক্ট, আর এই কেসকে ভুল পথে নেওয়ার চেষ্টা করার জন্য তোমাকে গ্রেফতার করছি। দীপক তার ভুল বুঝতে পেরে কান্না করে দেয়। আজ তদন্তের 4র্থ দিন। অর্চনা নাটরাজকে বলে, কেস সলভ না হওয়া পর্যন্ত এই খবর যেন লিক না হয় যে দীপকও এই কেসের সাসপেক্ট। থানার ফুটেজ থেকে এটা তো শিওর যে খুনটা দীপক করেনি, কিন্তু তা তদন্তের উপরে আমরা ভরসা করতে পারবো না, তাই এই তদন্ত প্রথম থেকে আবারও শুরু করব। সোয়াতির বান্ধবী উষা সেন্ট্রাল লাইব্রেরিতে কাজ করে। অর্চনা উষাকে বাইরে ডেকে বলে, তদন্তে জানতে পেরেছি আপনি আর সোয়াতি কলেজে খুব ক্লোজ ছিলেন। সোয়াতির মাকে দীপকের ছবি দেখিয়ে জিজ্ঞেস করলে সোয়াতির মা জানায় সে দীপককে প্রথমবার হাসপাতালেই দেখেছিল। উষা বলে, আমরা ক্লোজ ফ্রেন্ড ছিলাম, কিন্তু সোয়াতির স্বামী মারা যাওয়ার পর থেকে আমাদের আর যোগাযোগ হয়নি। অর্চনা সোয়াতির চরিত্র কেমন ছিল জানতে চাইলে উষা বলে, আমি সত্যিটা বললে সবাই উল্টা আমাকেই খারাপ ভাববে। অর্চনা বলে, এমন কিছুই না, আমরা শুধু সোয়াতির বিষয় জানতে চাই, তুমি নির্দ্বিধায় বলতে পারো। উষা বলে, কলেজে থাকতে সোয়াতি বেশ চুপচাপ থাকতো, কারোর সাথে তেমন একটা কথাও বলতো না। আর্থিক অবস্থার জন্য তার বাসার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। আন্টিও মনমরা হয়ে থাকতো। একদিন তার বাসায় গিয়েছিলাম, সেদিন আচমকায় রান্নাঘরে কাজ করতে গেলে আন্টির আঁচলে আগুন ধরে যায়। সোয়াতি সেখানে ছিল বলে কোন রকমের প্রাণে বেঁচে গিয়েছিল। এরপর থেকে আন্টিকে নিয়ে বেশ চিন্তা করত। তবে সোয়াতি তার বাবাকে ভীষণ ঘৃণা করত। সোয়াতি আগে কোনো ছেলের সাথে কথা বলতে গেলে অন্তত 2 বার ভাবতো, কিন্তু ধীরে ধীরে সে কেন যেন একদম বদলে যায়। চুপচাপ থেকে হঠাৎই খুব চঞ্চল হয়ে যায়। জামা কাপড়ের স্টাইল থেকে তার চলন বলন একদম বদলে যায়। একদিন এক একটা ছেলের সাথে ঘুরতো। যত তাড়াতাড়ি ছেলেদের সাথে তার বন্ধুত্ব হতো তত তাড়াতাড়ি তা ভেঙেও যেত। হয়তো লাইফ নিয়ে অনেক কনফিউশনে ভুগতো, তাই এমন করতো। অর্চনা সোয়াতির মাকে জিজ্ঞেস করে, সোয়াতির কি কোনো শত্রু ছিল? অশোক আর সোয়াতির মধ্যে কোনো কিছু নিয়ে ঝগড়া হতো? সোয়াতির মা বলে, না তো। অর্চনা অশোকের বাসায় গিয়ে অশোকের মাকে জিজ্ঞেস করলে সে উল্টা সোয়াতির দোষ দেয়। অশোকের মা বলে, আমার ছেলে অনেক ভালো ছিল, সোয়াতিকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু আমরা জানতাম না যে সোয়াতির সাথে এত ঝামেলাও এ বাসায় নিয়ে আসবে। কিশোর মাকে ইশারায় চুপ করিয়ে দেয়। তবে বিষয়টা অর্চনার নজর এড়ায় না। সব শুনে অর্চনা অফিসে আসলে ল্যাব থেকে কল করে জানায় অর্চনা যে কয়টা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে কারোর সাথেই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেনি, এমনকি দীপকের ফিঙ্গারপ্রিন্টও ম্যাচ হয়নি। তখনই নাটরাজ এসে বলে, টাটা গাড়ির মালিক গাড়ি নিতে এসেছে। অর্চনা মালিকের কাছে যেতে যেতে পথে নাটরাজ বলে, এটা হয়তো কোনো ভুল ক্লু, কারণ যেদিন খুন হয়েছে ড্রাইভার সেদিন এই শহরেই ছিল না। অর্চনা ড্রাইভারকে জিজ্ঞেস করে, এটা কি তোমার গাড়ি? ড্রাইভার বলে, হ্যাঁ, এই যে আমার কার্ড, রেজিস্ট্রেশন কার্ড আর গাড়ি চুরির রিপোর্টও আছে। সব শুনে অর্চনা বলে, তোমার ফোন নম্বর দিয়ে গাড়িটা নিয়ে যাও। কিছুক্ষণ পর ডিএসপি অর্চনাকে কল দিয়ে বলে, এনআইএ থেকে আমাদের রিকোয়েস্টে কোনো রেসপন্স করছে না। অর্চনা বলে, আমি ঠিক বুঝতে পারছি না ওরা এমন কেন করছে। আমাদের কাছে যখন কেশবের বিপক্ষে সব ধরনের তথ্য আছে তখন সমস্যাটা কোথায়? ডিএসপি বলে, হয়তো তাদের কাছে আরো বেশি তথ্য আছে। তোমার টিমের একজন সাসপেক্ট, এটা তুমি গতকালই জানতে পেরেছো। একবার ভাবো, মিডিয়ায় এই খবর লিক
লিক হলে কি হবে। অর্চনা অনুরোধ করে বলে আমাকে একটু সময় দেন, আমি বিষয়টা সামলে নিব। ডিএসপি বলে যদি দ্রুত কিছু করতে না পারো তাহলে আমাদের অন্য পথ দেখতে হবে। অর্চনা চিন্তায় পড়ে যায় যে কি এমন হতে পারে যার জন্য এনআইএ অর্চনাকে তাদের সাথে নিতে চাচ্ছে না। অর্চনার হঠাৎ মনে পড়ে একদিন অর্চনার নামে একটা চিঠি আসে। চিঠিটা শেষাদ্রি রিসিভ করে। খামের উপরে এনআইএ লেখা দেখে অর্চনাকে জিজ্ঞেস করে তুমি দ্বিতীয়বার অ্যাপ্লাই করেছিলে, আমাকে জানাওনি কেন। অর্চনা রেগে চিঠিটা নিতে গেলে শেষাদ্রি কথার মাঝেই চিঠিটা খুলে পড়তে শুরু করে। অর্চনা বলে সিলেক্ট হলে আমি নিজেই তোমাকে জানাতাম। শেষাদ্রি লেটার পড়ে দেখে এবার তারা অর্চনাকে রিজেক্ট করে দিয়েছে। শেষাদ্রি বলে আমি জানি এই এনআইএ তে জব তোমার জন্য কত গুরুত্বপূর্ণ। তুমি তো বলেছিলে তোমার বসের সাথে কোনো সমস্যা ছিল, হয়তো সেই তোমার সম্পর্কে কিছু উল্টাপাল্টা বলে দিয়েছে। অর্চনা রেগে বলে এখন আমাকে একা থাকতে দাও। শেষাদ্রি তাকে সান্ত্বনা দিতে গেলেও অর্চনা খুব বাজেভাবে চিৎকার করে শেষাদ্রিকে বের হয়ে যেতে বলে। রাতে বাসায় ফিরে ফ্রেশ হয়ে অর্চনা বিশাল আর সোয়াতির ফাইল নিয়ে নতুন করে কেস স্টাডি করতে থাকে। প্রথম থেকে শুরু করে সকল এভিডেন্স, সবার বয়ান, ল্যাব রিপোর্ট, পেপার কাটিং, খবর সবকিছু ভালো করে দেখে, কিন্তু কোনো ক্লুই খুঁজে পায় না। হঠাৎ অর্চনা খেয়াল করে খবরের কাগজে আরেকটা নিউজ আছে যেখানে লেখা পুলিশের বন্দুক চুরি। ভালো করে খবরে বিস্তারিত পড়লে দেখে ভিকটিমের স্টেটমেন্ট অনুযায়ী পুলিশকে গান পয়েন্টে রেখে ডাকাতি করা হয়েছে আর সেখানে সেমি অটোমেটিক গান ব্যবহার করা হয়েছে। সাথে সাথে অর্চনা সেই কেসের অফিসারের বিষয়ে পুলিশের ওয়েবসাইটে সার্চ করে। আজ কেসের পঞ্চম দিন। অর্চনা অফিসে এসে বিশালের পরিবারের দেওয়া ডিটেলস চেক করে। সেখানে ব্যাংক স্টেটমেন্ট দেখে নাটরাজকে কল দিয়ে জিজ্ঞেস করে অনিতার ভাই অনিলের তো একটা নম্বরই অ্যাক্টিভ ছিল, তাহলে ব্যাংক স্টেটমেন্টে দুইটা নম্বর কেন দেখাচ্ছে, জলদি চেক করো। কাপিল অর্চনাকে কিছু ফাইল দেখিয়ে বলে গত 4 মাসে ডাকাতির কমন ফ্যাক্ট হলো এই 3 ডাকাত গান পয়েন্টে রেখে মানুষকে লুট করে। যারা একা কিংবা নির্জন রাস্তা দিয়ে যাওয়া আসা করে তাদের উপরই হামলা করে। কয়েকদিন আগেই এক বৃদ্ধ লোকের বাসায় চুরি করতে গিয়ে তাকে মেরে ফেলে। অর্চনা জিজ্ঞেস করে এরা কি ধরনের বন্দুক ব্যবহার করত। কাপিল বলে ব্যবহার করত না, শুধু ভয় দেখানোর জন্য বের করত। ভিকটিমদের কথা অনুযায়ী সেই বন্দুক ছিল সেমি অটোমেটিক গান। অর্চনা জিজ্ঞেস করে কেউ কি ওই চোরদের শনাক্ত করতে পারবে। কাপিল বলে মনে হয় না পারবে, কারণ তারা মাস্ক পরে আসে। সিসিটিভিতেও মাস্ক পরা 3 জনকে দেখা গেছে। অর্চনা বলে আমি ফুটেজ দেখতে চাই আর ভিকটিমের সাথেও কথা বলতে চাই। কিছুক্ষণ পর নাটরাজ একটা ফাইল দিলে অর্চনা একজনের ক্রিমিনাল রেকর্ড দেখে বলে এটাকে। নাটরাজ বলে এর নাম সন্তোষ। ডোমেস্টিক ভায়োলেন্স, খুন, কিডন্যাপিং এমন আরো কেস ওর নামে আছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো অনিল এই সন্তোষকে 10 বার কল করেছিল। অর্চনা রেগে জিজ্ঞেস করে এটা আগের কল রেকর্ড লিস্টে আসেনি কেন। নাটরাজ ভয়ে ভয়ে বলে আসলে আমি খেয়াল করতে পারিনি, অনিল তার মায়ের নম্বর থেকে কল করত। অর্চনা বলে অনিলকে ডাকো আর সন্তোষকে এখনই ধরে নিয়ে আসো। সুধীর তার সিনিয়রকে বলে কেশবের ফাইল তেলেঙ্গানা পুলিশ চাচ্ছে। সিনিয়র জিজ্ঞেস করে তারা এই কেসে এত আগ্রহী কেন। সুধীর বলে আসলে এসিপি অর্চনা এই কেসে বেশি আগ্রহী। নাটরাজ অর্চনাকে কল দিয়ে জানায় বাইরে মিডিয়া এসেছে। সুধীর বলে আসলে এসিপি অর্চনা এই কেসে বেশি আগ্রহী। অর্চনা হয়তো কিছু একটা করতে যাচ্ছে। 6 মাস আগে গোডাউনে যে শুট আউট হয়েছিল সেখানে শেষাদ্রি নামের এক অফিসার মারা গেছে। সে আসলে অর্চনার বাগদত্তা। অর্চনা মিডিয়ার সামনে আসলে তারা একের পর এক প্রশ্ন করতেই থাকে। একজন জিজ্ঞেস করে এখনো মিডিয়াকে কোনো আপডেট কেন দেওয়া হয়নি, এই খুনের পেছনে কারা আছে আর তাদের আসল উদ্দেশ্যই বাকি। অর্চনা উত্তর দিতেই যাবে তখনই আরেকজন বলে গুজবে ভেসে বেড়াচ্ছে যে এই কেসের একজন পুলিশ অফিসারও নাকি এই কেসে জড়িত। অর্চনা বলে আপনি তো বললেন এটা গুজব, তাহলে আর আমার কি বলার আছে। সিনিয়র সুধীরকে জিজ্ঞেস করে আমাদের এখন কি করা উচিত। সুধীর বলে অর্চনা 2 বছর ধরে এনআই তে অ্যাপ্লাই করে যাচ্ছে। কেশবকে ধরার জন্য তার কাছে ব্যক্তিগত কারণও আছে, তাই আমাদেরকে ওকে একটা সুযোগ দেওয়া উচিত। সিনিয়র বলে ঠিক আছে, কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে। 3 দিন পর দিল্লিতে ট্রেনিং শুরু হবে। অর্চনা কি তার আগে আসতে পারবে। অর্চনা প্রেসকে বলে আশা করছি কেস সলভ করার দিন পর্যন্ত আপনারা আমাদেরকে সাহায্য করবেন, ততক্ষণে চুপচাপ আমাদেরকে আমাদের কাজ করতে দিন। ঠিক তখনই সুধীর কল দেয়। অর্চনা কল রিসিভ করলে সুধীর বলে তুমি কেশবকে চাও নাকি কেশবের ফাইল। অর্চনা অবাক হয়ে জিজ্ঞেস করে এর মানে ঠিক বুঝলাম না। সুধীর বলে এনআইএ তোমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করেছে, তোমাকে 3 দিনের মধ্যে জয়েন করতে হবে। অর্চনা বলে কিন্তু আপনি তো জানেন আমি একটা কেস নিয়ে কাজ করছি। সুধীর বলে আমি রিসিপির সাথে কথা বলে নিব। অর্চনা বেশ ভাব দেখিয়ে বলে সরি, তবে এই কেস সলভ না হওয়া পর্যন্ত আমি যেতে পারবো না। সুধীর জিজ্ঞেস করে তুমি কি শিওর এটা হয়তো তোমার শেষ সুযোগ। অর্চনা বলে হ্যাঁ আমি শিওর। আর কেশবের ফাইল। সুধীর আর কিছু না বলেই কল কেটে দেয়। অর্চনার প্রচুর রাগ হলেও নিজেকে কোনো রকমের সামলে নেয়। অনিলকে ইন্টারোগেশন রুমে নিয়ে এসে কল লিস্ট দেখিয়ে অর্চনা জিজ্ঞেস করে তোমার মায়ের ফোন এখনো অ্যাক্টিভ। অনিল বেশ ঘাবড়ে জিজ্ঞেস করে হ্যাঁ, কিন্তু কেন। অর্চনা বলে তুমি ওই সিম ব্যবহার করছো তাই না, সেই তথ্য আমাদের দাওনি কেন। ওই নম্বরে সন্তোষ তোমাকে কল দিয়েছিল। অনিল বলে আমি সন্তোষকে কল দিয়েছিলাম, কিন্তু কি হয়েছে, কোনো সমস্যা।
অর্চনা বলে সন্তোষ একটা ক্রিমিনাল। বিশাল আর সোয়াতির খুনের আগে তোমরা রোজ কথা বলতে, আর প্রত্যেকটা কল 30 মিনিটের উপরে থাকতো। কি এমন গুরুত্বপূর্ণ কথা ছিল? অনিল বলে আমি তো বললাম সন্তোষ আমার গাড়ি সার্ভিসিং করাতো, আমার ইঞ্জিনে অনেক সমস্যা ছিল, সেসব নিয়েই কথা বলতাম। অর্চনা রেগে টেবিলে এক বাড়ি মেরে বলে মিথ্যা বলা বন্ধ করো, আমাদের কি বোকা মনে করেছো? অনিল বলে আমার কিছুই মনে পড়ছে না। অর্চনা বলে আমার টিম সন্তোষকে আনতে গেছে, যদি নিজের ভালো চাও তাহলে সন্তোষ আসার আগেই সব সত্য স্বীকার করো, না হলে স্পেশাল ট্রিটমেন্টের জন্য রেডি হয়ে যাও। 3rd ডিগ্রির ভয়ে অনিল অবশেষে সব সত্য বলে দেয়। অনিল বলে একদিন এক হোটেলে বিশাল আর সোয়াতিকে একসাথে দেখি, আমার মনে হয়েছিল অনিতা এই বিষয়ে জানার আগে একটা ওয়ার্নিং দিলে হয়তো বিশালকে কন্ট্রোল করতে পারবো, তাই সন্তোষকে কল দিই, কারণ আমি জানতাম যে সন্তোষ অনেক বড় গুন্ডা। তাই বলেছিলাম যেভাবেই হোক ওদের দুইজনকে আলাদা করতে হবে, যেন ওরা দুইজন আর একসাথে না থাকে। অর্চনা জিজ্ঞেস করে এরপর কি হয়? অনিল বলে আমি তো শুধু বিশালকে ভয় দেখাতে চেয়েছিলাম, খুন করিনি। বিশাল তো আমার বোনের স্বামী, আমাকে কেন মারতে চাবো? বাইরে নাটরাজ অর্চনাকে ডাক দিলে অর্চনা বেরিয়ে এসে দেখে নাটরাজের মাথায় ব্যান্ডেজ। অর্চনা জিজ্ঞেস করে এসব কি? নাটরাজ বলে সন্তোষকে ধরতে গেলে সে উল্টা আমাদের উপর হামলা করে পালিয়ে যায়। অর্চনা কিছু না বলে ভেতরে গিয়ে দুজন অফিসারকে বলে অনিলের স্টেটমেন্ট আর পাসপোর্টও নিয়ে নাও, ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত অনিল আমাদের না জানিয়ে কোথাও যেতে পারবে না, আর তার বাসার বাইরে দুজন কনস্টেবল পাহারা দিবে। ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে অর্চনা নাটরাজকে বলে সন্তোষ খুন করুক আর না করুক, সে একজন পুলিশ অফিসারের গায়ে হাত তুলে অনেক বড় অপরাধ করেছে, তাকে ধরতেই হবে। নাটরাজ বলে তাহলে সন্তোষের ডাবল মার্ডার কেসের একজন সাসপেক্ট, সেই খবর লিক করে দিব। অর্চনা বলে না, অন্য কিছু একটা চিন্তা করো। পরের দিনে ব্রেকিং নিউজে বলা হয় ছবিতে যাকে দেখা যাচ্ছে সে হলো সন্তোষ। 8 বছরের অর্চনাকে কিডন্যাপ করে পালিয়েছে, যে বা যারা তার সন্ধান পাবেন পুলিশের হাতে ধরিয়ে দিন। আজ তদন্তের 6ষ্ঠ দিন। অর্চনা বন্দুকের ছবির প্রিন্ট বের করে যার যার বাসায় ডাকাতি করা হয়েছে সেসব ভিকটিম আসলে তাদেরকে বন্দুকের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে যে তাদের মাথায় এই বন্দুক ঠেকানো হয়েছিল কিনা। দুজন বলে না, অন্য এক বন্দুক ছিল, তবে একজন বলে হ্যাঁ এই বন্দুকই ছিল। এক মহিলা বলে ডাকাত আমার 2 লাখ টাকা আর 150 গ্রাম সোনা নিয়ে গেছে। আরেকজন বলে লম্বা এক ডাকাত আমাকে বন্দুক তাক করে ওয়াশরুমে নিয়ে আমার মাথায় বাড়ি দেয়, এই দেখেন মাথায় এখনো দাগ আছে। একজন অনেক চিন্তা করে বলে ওদের মধ্যে একজন আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলতো। অর্চনা অবাক হয়ে জিজ্ঞেস করে আপনাদের মতো? লোকটা বলে হ্যাঁ একদম আমাদের চিত্তরের ভাষা। তখনই অর্চনার ফোনে একটা কল আসে, কলটা মিয়াপুর থানা থেকে এসেছে। ইন্সপেক্টর বলে আপনার যাকে খুঁজছেন সেই সন্তোষ নিজে এসে সারেন্ডার করেছে, আমরা আপনার থানায় পাঠিয়ে দিচ্ছি। আসলে এই খবর ছড়িয়ে পড়ায় সাধারণ জনগণ সন্তোষের উপরে হামলা করে, নিজের প্রাণ বাঁচাতেই সন্তোষ থানায় গিয়ে সারেন্ডার করে দেয়। ইন্সপেক্টর বলে আমরা 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। অবশেষে একটা লিড পেয়ে অর্চনা মুচকি হাসি দেয় আর ভিকটিমদের সবাইকে চলে যেতে বলে। অর্চনা শান্তিকে কল দিয়ে জিজ্ঞেস করে ইন্সপেক্টর কাপিল ডাকাতির যে কেস সামলাচ্ছিল সেই কেসে কি একজন বৃদ্ধের মাথায় বাড়ি মেরে খুন করা হয়েছিল? শান্তি বলে হ্যাঁ। অর্চনা বলে ওই খুনের সব ডিএনএ এর সাথে জোড়া খুনের ক্রাইম স্পটে পাওয়া খুনির সব ডিএনএ ম্যাচ করাও। এদিকে সন্তোষকে থানায় নিয়ে আসা হয়। অপরদিকে ল্যাবে শান্তি 2 খুনের ক্রাইম স্পট থেকে পাওয়া ডিএনএ ক্রস ম্যাচ করায়, আর অবাক করা বিষয় হলো 2টা ডিএনএ ম্যাচ হয়ে যায়। শান্তির সাথে সাথে অর্চনাকে কল দিয়ে বলে 2 কেসের খুনি একই। নাটরাজ তখন সন্তোষকে ইচ্ছা মতো মারছে। অর্চনা এসে নাটরাজকে বাইরে যেতে বলে সন্তোষকে জিজ্ঞেস করে সেদিন তুমি গ্যারেজ থেকে পালিয়ে গেলে কেন? সন্তোষ বলে অনিল আমাকে বলেছিল আমি যেন তার দুলা ভাইকে ভয় দেখাই, আর কিছুই জানি না। এভাবে কাজ হবে না বুঝতে পেরে অর্চনা নাটরাজকে ডাকলে মার খাওয়ার ভয়ে সন্তোষ বলে বেশি টাকা কামানোর জন্য কয়েকদিন ধরেই চোরাই গাড়ির চেসিস নাম্বার বদলে দিচ্ছিলাম, আমি ভেবেছিলাম পুলিশ সেজন্যই আমাকে ধরতে এসেছে, তাই গ্যারেজ থেকে পালিয়েছিলাম। অর্চনা সন্তোষকে সেই টাটা ভ্যানের ছবি দেখালে সন্তোষ বলে যে এই ভ্যান নিয়ে এসেছিল তার নাম ধনঞ্জয়, ছেলেটা চিত্তরের। ধনঞ্জয় প্রায়ই চোরাই বাইক নিয়ে আসতো আর আমি সেগুলোর পার্টস বিক্রি করে দিতাম। একদিনে টাটা ভ্যান নিয়ে এসে গাড়ির নম্বর বদলাতে বলে। টাকার লোভে সন্তোষও কাজটা করতে রাজি হয়ে যায়। অর্চনা বলে এই ধনঞ্জয়ের ফোন নাম্বার অথবা লোকেশন জানো? সন্তোষ নাটরাজের ভয়ে কাঁপতে কাঁপতে নম্বর বললে সেই নম্বরে কল লিস্ট বের করে তেমন গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায় না, তবে এটা জানা যায় যে সে এখন কর্ণাটকের বর্ডারের পাশে রায়চুর নামের কোন এক জায়গায় আছে। সাথে সাথেই অর্চনা কাপিল আর নাটরাজের সাথে রওনা দেয় কর্ণাটকের উদ্দেশ্যে। রায়চুরে পৌঁছে প্রথমে তারা লোকাল থানায় আসলে লোকাল থানা থেকে 2 অফিসার তাদের টিম জয়েন করে। রায়চুরের কোন এক জায়গায় ছোট একটা মেয়ে জঙ্গলের মাছ দিয়ে হাঁটছে, সেই জঙ্গলেই এই 3 খুনি লুকিয়ে আছে। পাশেই তাঁবুতে বাচ্চাটার বাবা আর মা রান্নার কাজে ব্যস্ত। ধনঞ্জয় আর ডেভিড খেতে বসলেও আর একজন বনের মাঝে চুপ করে বসে আছে। এদিকে ধনঞ্জয় লোকেশন ফলো করে অর্চনা তার টিম নিয়ে সেখানে এসেই ধনঞ্জয় আর ডেভিডকে ধরে ফেলে। পুলিশ আর বন্দুক দেখে ধনঞ্জয় ভয়ে কাপিলকে বলে লোহিয়া নামের আরেকজন আছে যে বনের ভিতর বিশ্রাম নিচ্ছে। অর্চনা আর কাপিল ধীরে ধীরে বন্দুক নিয়ে সেদিকে এগোলে লোহিয়া পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখান থেকে সরে ঘাসের আড়ালে লুকিয়ে ধীরে ধীরে গান লোড করে অর্চনার দিকে তাক করতেই দেখে অর্চনা
সেখানে নেই। পিছু হাঁটতেই অর্চনা এসে তার মাথায় বন্দুক ঠেকায়। লোহিয়া পিছনে ফিরে স্যান্ডার করার বদলে আচমকা অর্চনাকে ধাক্কা দিয়ে ফেলে দৌড়ে পালায়। এদিকে ক্যাম্পের মহিলা আর তার স্বামী হন্যে হয়ে তাদের মেয়েকে খুঁজতে থাকে। লোহিয়া কোন রকমে লুকিয়ে একটা বিল্ডিং এর পাশে দাঁড়ালে তখনই সেই মেয়েটা সেখানে আসলে লোহিয়া তার মাথায় বন্দুক তাক করে বাইরে বের হয়ে আসে। হঠাৎ শুরু হয় ঝুম বৃষ্টি। নাটরাজ আর কাপিল লোহিয়ার দিকে বন্দুক তাক করে আছে, আর লোহিয়া বাচ্চাটার মাথায় বন্দুক তাক করে আছে। অর্চনা তখন পেছন থেকে গাছের পেছনে লুকিয়ে লোহিয়ার দিকে বন্দুক তাক করে, কিন্তু তখনই তার শেষাদ্রির সাথে ঘটে যাওয়া সেই ভয়ানক দিনের কথা মনে পড়তে থাকে। তাই ভয়ে গুলি করার সাহস পায় না। সাথে সাথেই নিজেকে কোন রকমের সামলে ট্রেনিং এর কথা মনে করে লোহিয়ার পায়ে গুলি করে দেয়। সবাই মিলে লোহিয়াকে ধরে আনলে লোহিয়া পায়ের ব্যথায় কোকাতে কোকাতে বলে, আমার পরিচিত এক ড্রাগ ডিলার আমাকে ওই খুনের কন্ট্যাক্ট নিতে বলেছিল। অর্চনা সেই লোকের নাম জিজ্ঞেস করলে লোহিয়া চুপ করে থাকে। কাপিল তার ব্যথা জায়গায় জোরে চেপে ধরলে লোহিয়া ব্যথায় চিৎকার করে বলে তার নাম কিশোর, মানে সোয়াতির স্বামী অশোকের ছোট ভাই। অর্চনা আর নাটরাজ সাথে সাথে কিশোরকে ধরে থানায় নিয়ে আসে। অর্চনা কিশোরকে জিজ্ঞেস করে, ধনঞ্জয় আর ডেভিড এদের কাউকে চেনো? কিশোর বলে না। অর্চনার সাথে সাথেই লোহিয়ার নাম বলতেই কিশোরের চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা যায়। অর্চনা লোহিয়াকে জিজ্ঞেস করে, কিশোর তো তোমাকে মারতে বলেনি, তাহলে সোয়াতিকে খুন করলে কেন? গল্প চলে আসে সেদিন রাতে। সোয়াতি আর বিশাল গাড়ি চালিয়ে বনের পথ দিয়ে যাচ্ছে। লোহিয়া, ডেভিড আর ধনঞ্জয় সেই টাটা ভ্যান নিয়ে তাদের পথ আটকায়। বিশাল আর সোয়াতিকে টেনে গাড়ি থেকে বের করে বিশালকে মারতে থাকে, আর সোয়াতিকে টেনে বনের মধ্যে নিয়ে যায়। এই হাতাহাতির মাঝে একজনের পকেট থেকে বন্দুক পড়ে যায়। বিশালকে মেরে অজ্ঞান করে সোয়াতিকে মারতে আসলে সোয়াতি লোহিয়াকে লাথি মেরে ফেলে দেয়। লোহিয়ার রাগ আরো বেড়ে যায়। মাস্ক খুলে সোয়াতিকে মারতে যায়। বিশালের জ্ঞান ফিরে দেখে তার পাশেই বন্দুক পড়ে আছে। তাড়াতাড়ি বন্দুক উঠিয়ে বনের মধ্যে এসে লোহিয়ার দিকে তাক করলে পেছন থেকে ডেভিড এসে তার গলা চেপে ধরে, আর লোহিয়া এসে বিশালের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। এই সুযোগে সোয়াতি বনের মধ্যে দৌড়ে পালাতে থাকে। তিনজন আলো দিয়ে তাকে খুঁজতে থাকে। সোয়াতি প্রাণপণে ছুটতে থাকলে লোহিয়া দূর থেকে পিঠে গুলি করে সোয়াতিকে সেখানেই মেরে চলে যায়। অর্চনা কিশোরকে জিজ্ঞেস করে, তুমি কি সোয়াতিকে এভাবে শিক্ষা দিতে চেয়েছিলে? কিশোর রেগে চিৎকার করে বলে, ওই মেয়ে চরিত্রহীন আর ধোঁকাবাজ। অর্চনা রেগে বলে, তোমার ভাই কি খুব ভালো ছিল? নেশা করে পড়ে থাকতো। সেদিনও নেশা করে গাড়ি চালানোর কারণেই তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। তাহলে তুমি কাকে ভালো বলবে? কিশোর বলে, আপনি আমার ভাইয়ের বিষয়ে কিছু জানেনই না। সেদিন ভাইয়ের লাশ দেখার পর আমি যখন বের হয়ে যাচ্ছিলাম তখন নার্স ভাইয়ের ব্যাগ আমাকে দেয়। ব্যাগটা খুলতেই দেখি এক ছেলের সাথে সোয়াতির ছবি। তার মানে ওই সোয়াতির সত্য জানার পরই ভাইয়া কষ্টে অতিরিক্ত ড্রিঙ্কস করে, আর সেদিনই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার ভাইয়ের মৃত্যুর জন্য ওই সোয়াতিই দায়ী। তখনই সোয়াতি আমার ভাইয়ের লাশ দেখতে আসে। সেদিন ওকে দেখে রাগে ঘৃণায় আমার গা জ্বলছিল। ওই সোয়াতি আমার ভাইয়ের জীবনে আসার পর থেকেই আমার ভাইয়ের শান্তিতে ভরা জীবন একদম এলোমেলো হয়ে গিয়েছিল। সবকিছু নিয়ে আমার ভাইকে মানসিক অশান্তিতে রাখতো, কথায় কথায় ঝগড়া করতো। আমার ভাই তাকে সুখে রাখার সব রকম চেষ্টা করেছিল, তারপরও ওই সোয়াতি আয়োজনের সাথে সম্পর্ক করেছে। ওই ডাইনি আমাদের সুখের সংসারকে একদম ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। ওর জন্য আমার ভাই মারা গেছে, তবুও তার মধ্যে আমার ভাইয়ের জন্য কোনো শোক বা অনুতাপ দেখিনি। আমার ভাইয়ের মৃত্যুর কয়েকদিন পরেই বিশালের সাথে সম্পর্কে জড়ায়। দেখা যায় অনিল যেদিন সোয়াতি আর বিশালকে দেখেছিল সেদিন কিশোর তার ক্লায়েন্টের সাথে ওই হোটেলে মিটিং করছিল। তখনই সোয়াতি বিশালকে নিয়ে সেখানে আসে। কিশোর বলে, হঠাৎ সোয়াতিকে বিশালের সাথে দেখে আমার তার প্রতি রাগ আর ঘৃণা আরো বেড়ে যায়। অর্চনা রেগে বলে, সোয়াতির চরিত্রকে যদি এক পাশে রেখে দেওয়া হয় তাহলে আমি বিশাল আর দীপক এই দুজনকে জানি, যারা বিবাহিত হওয়া সত্ত্বেও আর এক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। তাহলে তাদের কথা শুনলে তোমার ঘৃণা হচ্ছে না কেন? এইখানে তো ওরা সমান অপরাধী। কিশোর রেগে বলে, আমি তো শুধু সোয়াতিকে শিক্ষা দিতে চেয়েছিলাম। অর্চনা রেগে বলে, সোয়াতির সাথে অন্যায় করিয়ে তাকে খুন করে তুমি শিক্ষা দিচ্ছিলে? তোমার জন্য দুইটা মানুষের জান গেছে, তোমাকে তো আমার চট দিতেও ঘৃণা হচ্ছে। বলেই রেগে বের হয়ে যায়। কিশোর সেভাবেই বসে থাকে, কারণ তাকে বাকি জীবন তার সেই ক্ষণিকের রাগ আর ঘৃণার অপরাধ বোধ নিয়ে কাটাতে হবে। কারণ সে সোয়াতিকে শিক্ষা দিতে গিয়ে নিজের সাজানো গোছানো জীবনটাই শেষ করে দিয়েছে। অন্যের জন্য প্রতিশোধের আগুন জ্বালালে সেই আগুনে আগে নিজেকেই জ্বলে পুড়ে শেষ হতে হয়। আজ কেসের অষ্টম দিন। পরের দিন সকাল হতেই নাটরাজ একটা গাড়ি থামিয়ে গাড়ির লাইসেন্স দেখতে চায়। নিশ্চয়ই ভাবছেন যে এই লোক আবার কে? আসলে অর্চনা সেদিন লোহিয়াকে জিজ্ঞেস করেছিল যে তারা ডাকাতি করার জন্য যে গান ব্যবহার করত সেটা কোথায় পেয়েছিল। লোহিয়া বলে, আমরা একটা বাসায় ডাকাতি করতে গিয়েছিলাম, সেই বাসার ড্রয়ারে এই বন্দুক ছিল। সেই বাসাটা অজয় কির্লোস্কার নামের এক লোকের। কাপের লোকটাকে গাড়ির সাথে চেপে ধরে জিজ্ঞেস করে, বল ওই বন্দুক তুই কোথায় পেয়েছিস? অজয় যেন কিছুই বুঝতে পারছে না, এমন নাটক করতে থাকে। অর্চনা রেগে গাড়িতে জোরে এক বাড়ি মেরে জিজ্ঞেস করে, কেশব কোথায়? অজয় ভয়ে কেঁপে উঠে জানায়, সেদিন অর্চনাদের রেড থেকে বেঁচে ফিরে কেশব এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে যায়, আর যাওয়ার সময় অজয়কে ওই বন্দুকটা দিয়ে যায়। কেশবের সবচেয়ে কাছের লোক অজয়কে ধরার কারণে অর্চনাকে ANI তে ডাকা হয়, যেন তারা
মিলে কেশবকে ধরতে পারে। অর্চনা আসতেই সুধীর তাকে কেশবের ফাইল দেয়। ফাইলে তথ্য অনুযায়ী কেশবকে সর্বশেষবার ওয়েস্টার্ন ইউপিতে দেখা গেছে। গল্প চলে আসে 6 মাস আগে। কেশব তার আস্থানায় বসেছিল, তখনই তার নজর পড়ে সিসিটিভি ফুটেজের পরে, যেখানে অর্চনা আর শেষাদ্রি তাদের টিম নিয়ে গোডাউনের দিকে আসছে। অর্চনা আর শেষাদ্রি তাদের টিম নিয়ে ধীরে ধীরে ভেতরে আসতেই কেশবের টিম আচমকা তাদের উপরে হামলে পড়ে। অর্চনা আর শেষাদ্রি কোন রকমে নিজেদেরকে সামনে দলের এক একটাকে গুলি করে শেষ করে। চোখের সামনে নিজের হাত দেখে কেশব তাড়াতাড়ি বস্তা কেটে স্নাইপার বের করে সকল অফিসারকে গুলি করে আহত করে ফেলে। শেষাদ্রি ধীরে ধীরে কেশবের দিকে এগিয়ে যেতেই যাবে, হঠাৎ ভাঙা কাছে পা পড়লে শব্দ হয়, আর কেশব বস্তার আড়াল থেকে বের হতেই শেষাদ্রির বুক বরাবর গুলি করে সেখানেই মেরে ফেলে। গল্প চলে আসে বর্তমানে। অর্চনা তার টিম নিয়ে ফুল প্রিপারেশনের সাথে কেশবের লাস্ট লোকেশন খুঁজতে যাচ্ছে, আর এখানেই শেষ হয়ে যায় হার চ্যাপ্টার 1। এর পরের পার্ট কবে আসবে তা আজও জানা যায়নি, তবে রিলিজ হওয়ার সাথে সাথেই আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।